সেই একই রকম দৃশ্য, খুব একটা বদল নেই। হাজার হাজার মাথা গিজগিজ করছে রাস্তায়, এক ফোঁটা নড়ার জায়গা নেই। কোথায় এমন দৃশ্য? তৃণমূলের শহীদ দিবসের সভায়। ঋতব্রত তৃণমূল? আগে না, যে তৃণমূল বিগত 33 বছর ধরে শহীদ দিবস পালন করে আসছে সেই পুরনো তৃণমূল, কালীঘাট তৃণমূল। তাহলে প্রশ্ন, নতুন তৃণমূল যেখানে হারাধনের সমস্ত ছেলেরা গিয়েই জুটেছে প্রায়, সেই ঋতব্রত তৃণমূলের সভার কি হলো? হে ভূত! আজ সারাদিনের রিপোর্ট বলছে হাতে গোনা দর্শকের দেখা পাওয়া গেছে মেয়র রোডে ঋতব্রত তৃণমূলের শহীদ স্মরণ সভায়। জনহীন শহীদ দিবস পালন করলো আজ সংখ্যাগরিষ্ঠ বিধায়ক প্রাপ্ত ঋতব্রত তৃণমূল। তাহলে কি এবার গ্রিন সিগন্যাল মমতার হাতে, আর বোল্ড আউট ঋতব্রত তৃণমূল? অংশুমানদা, সিঞ্জিনী বলছি ট্রু নিউজ থেকে। 21শে জুলাইয়ের ওপরে আপনার সাথে একটু কথা বলে নেব। 2026-এর 21শে জুলাই নজিরবিহীন ছিল। আমার প্রথম প্রশ্ন আপনাকে, আজ মমতা ব্যানার্জির কামব্যাকের পর ঋতব্রত ফ্যাকশনের ভবিষ্যৎ কি? 1, 2, 3 করে যদি আপনি বলতে পারেন যে কি কি হতে পারে ঋতব্রত গোষ্ঠীর। আমি এটা অনেক আগে থেকেই বলে আসছিলাম যে কোর্ট যাই রায় দিক, বিধানসভা এবং লোকসভার স্পিকার যেরকমই সিদ্ধান্ত নিন না কেন, বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি নাম সমার্থক। তো সেটা আজকে প্রমাণ হয়ে গেছে একেবারেই। হ্যাঁ, সম্পূর্ণভাবে ঋতব্রত তৃণমূলের যে অনুষ্ঠান, শহীদ স্মরণের যে কর্মসূচি, সেখানে তো আমি দেখলাম অর্ধেকের বেশি চেয়ার ফাঁকাই রয়েছে। আর ছোট জায়গায় হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ, সেখানে উপচে পড়েছে ভিড়। অনেক তৃণমূল কর্মীর সাক্ষাৎকার যেটুকু দেখলাম নানা চ্যানেলে, তারাও বারবার করে বলছেন যে আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তো এরপর যেটা হতে পারে, কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পারি যে ঋতব্রতর তৃণমূলের মধ্যেও কিন্তু আবার একটা বিভাজন শুরু হতে পারে। তার কারণ, যে সমস্ত নেতারা ঋতব্রত তৃণমূলে গিয়ে মনে করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের নিচুতলার কর্মীরা ভীষণ ভীষণ ক্ষুব্ধ এবং তারা হয়তো তাদের পথ অনুসরণ করবেন, তারা আজকে এই বার্তাটুকু পেয়েছেন যে সেটি হবার নয়। এবং প্রায় প্রত্যেকেই যা বলেছেন, নিচুতলার কর্মীদের যেটুকু বক্তব্য শুনেছি নানা রকমের সংবাদ মাধ্যমে আজ, তাতে বোঝা গেছে যে তারা এই ঋতব্রত তৃণমূলে যারা যোগ দিয়েছে তাদের প্রত্যেককে সুবিধাবাদী বলে মনে করছে, খুব স্পষ্ট। তো সেই জায়গা থেকে এই সুবিধাবাদী মানুষজন, এবং সত্যিই তারা সুবিধাবাদী, তারা গেছেন তো দুটো কারণে। এক হচ্ছে নানাভাবে বিজেপি তাদেরকে ভয় দেখিয়েছে, এবং যে মুহূর্তে একটা করে ইডি আনা হয়েছে, একটা করে উইকেট পড়তে শুরু করেছে। আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতার স্বাদ তারা একবার পেয়েছেন, কাটমানির স্বাদ একবার পেয়েছেন, এই সমস্ত থেকে দূরে কি করে থাকবেন? তো যে কারণেই আমার ধারণা, এই কর্মীদের একটা ব্যাপক অংশের উপস্থিতি এবং খুব সোচ্চার ঘোষণা যে তাদের কাছে তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, এর প্রথম যে ফলটা হতে পারে যে কিছুদিনের ব্যবধানেই দেখা যেতে পারে যে ঋতব্রত তৃণমূলে যারা আছেন এখনো, ইতিমধ্যেই একবার মমতা তাদের আহ্বান করেছিলেন বটে, তাদের অনেকেই অবশ্য সেই আহ্বানে সাড়া দেননি, কেউই দেননি, প্রায় অনেকেই। কেন? তো এদের অনেকেই কিন্তু এরপর আবার একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি ফিরে আসার চেষ্টা করবেন, যাদের মাথার উপরে ইডি সিবিআই এর খাড়া ঝুলছে না, আমি তাদের কথা বলছি। সেটাও কয়েকজনও গেছেন ক্ষমতার স্বাদ পেয়ে। ইডি সিবিআই এর খাড়া যাদের মাথার উপর ঝুলছে তাদের ফিরে আসার কোনো উপায় নেই, তারা ফিরে আসতে চাইলেও ফিরে আসতে পারবেন না। অনেকটা মানে বাধ্য হয়েছেন তারা ওই পক্ষে আশ্রয় নিতে। তার কারণ তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যারাই রয়েছেন তারা কেউ একটি ডিমের আঘাতও খাননি, এবং তাদের বিরুদ্ধে হাজারটা অভিযোগ থাকা সত্ত্বেও, তদন্ত চলা সত্ত্বেও তাদেরকে এখনো পর্যন্ত না পুলিশ না সিবিআই কেউই তাদের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারেনি। কাজেই তারা ফিরে আসতে পারবেন না, এটা হলো এক নম্বর। দ্বিতীয় যেটা হতে পারে, সেটা সম্ভাবনা খুবই আছে, সেটা হচ্ছে যে ওই তৃণমূল কংগ্রেসও আবার ভাঙলো, ঋতব্রত তৃণমূল কংগ্রেসও ভাঙবে। মানে ফিরে আসার কথা আমি বলছি না, ওটা আবার ভেঙে যেতে পারে। এই কারণে ভেঙে যেতে পারে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাময়িক হয়তো নেতা হিসেবে অনেকে মেনে নিয়েছেন, কিন্তু ভুলে গেলে চলবে না যে ওদিকে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু তৃণমূলের বেশ পোড় খাওয়া নেতা, বহু বছর ধরে তারা রাজনীতি করেছেন,
হুম, এবং অনেকেই কিন্তু প্রথমে কংগ্রেস এবং তারপর তৃণমূল কংগ্রেসই করেছেন, বিজেপিতেও যাননি, বামফ্রন্টের কোনো দলে যোগ হুম, দেওয়ার তো প্রশ্নই ওঠে না। হুম, তো সেদিক থেকে তো ঋতব্রতর নেতা হিসেবে ক্রেডিবিলিটি শূন্য, বিশ্বাসযোগ্যতা হচ্ছে শূন্য। হুম, তো আপাতত তারা যেহেতু উদ্যোগটা প্রথম ঋতব্রতই নিয়েছিলেন, তাই সেই হুম, জন্য সেই উদ্যোগের মানে প্রাণ পুরুষ হিসেবে ওরা আপাতত ঋতব্রতর নেতৃত্ব মেনে নিয়েছেন, এটা ঠিক। কিন্তু হুম, আমার নিজের ধারণা যে দীর্ঘদিন ওরা ঋতব্রতর নেতৃত্ব মেনে নিয়ে কাজ করতে সম্মত হবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওদের যে যে ক্ষোভ ছিল, সেই হুম, একই সমস্ত ক্ষোভ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তো হওয়ারই কথা, এবং হবেও, হুম, অচিরেই হবে। হুম, তো এটা হচ্ছে দ্বিতীয় সম্ভাবনা, যে ওই তৃণমূল কংগ্রেসও আবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এবং তারা হুম, হয়তো বাধ্য হবেন অনেকে সরাসরি বিজেপিতে যোগ দিয়ে দিতে। হুম, সেই সম্ভাবনা হুম, কিন্তু আছে, যে ওই ঋতব্রত তৃণমূল, যদিও ওটা আসলে বিজেপিরই বি টিম, সেটা আমি হুম, প্রথম দিন থেকে বলে আসছি, ক্রমশ সেটা আরো স্পষ্ট হুম, হচ্ছে বাংলার মানুষের কাছে। হুম, কিন্তু এটা দ্বিতীয় সম্ভাবনা হতে পারে, যে ওদের একটা অংশ আবার ভাঙন ধরবে, ঋতব্রতকে নিয়েই হয়তো সমস্যা তৈরি হবে, তার নেতৃত্ব মেনে না নেওয়ার একটা জায়গা তৈরি হবে, এবং হুম, অবশ্যই সঙ্গে সঙ্গেই একটা বড় অংশ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে পারবেন না, যাদের হুম, মাথায় ওই খাড়া ঝুলছে, তারা হুম, প্রত্যেকেই বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করবে। এবং আমার ধারণা যে একটু সময় লাগবে এটা হতে, ততদিনে তারা ভালো তৃণমূল হিসেবে নিজেদের প্রমাণও করবেন, এবং বিজেপি তাদের নিয়েও নেবে। এটা হচ্ছে দ্বিতীয় সম্ভাবনা। আচ্ছা, তৃতীয় যে সম্ভাবনা, সেটা সেটা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার, তাকে অবশ্যই স্বীকৃতি দিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে, হুম, কিন্তু বিরোধী দলনেতা থাকেন কিনা সেটাও দেখার। তার কারণ আদালতে কিন্তু মামলা শুরু হয়েছে, এবং এই মামলা হুম, বহুদূর অব্দি গড়াবে, এবং এই মামলার রায় যদি শেষ পর্যন্ত ঋতব্রত তৃণমূলের বিপক্ষে যায়, তাহলেও কিন্তু আমরা দেখব যে একটা বড় অংশের যাদের মাথায় খাড়ার ঘা নেই, আবার বলছি, হুম, তারা একটু অপেক্ষা করতে পারেন হয়তো ওই সময় পর্যন্ত, যে কি হুম, হচ্ছে দেখার। কেননা এখনো পর্যন্ত অফিসিয়ালি যেহেতু ঋতব্রতই হুম, এখনো পর্যন্ত আহ, বিধানসভার ভেতরে বিরোধী হুম, দলনেতা, হুম, ওই পদটি যদি ঋতব্রত হারান, সেই সম্ভাবনা আছে, তাহলে এদের একটা অংশ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসার চেষ্টা করবেন। আর আচ্ছা, সবার শেষে যেটা 4 নম্বর জায়গা থেকে আমি বলছি, যে এদের হুম, প্রত্যেকেরই রাজনৈতিক ভবিষ্যৎ প্রচন্ড অনিশ্চিত হয়ে গেছে, হুম, সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেছে, এবং হুম, এদের কারোর পক্ষেই কোনো মতেই একমাত্র হয়তোবা আমি বলবো যে জাভেদ খান বা ববি হাকিমের ক্ষেত্র দুটো একটু আলাদা, ওদের যদি হুম, বা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। হুম, বাকি কেউ কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীক পাবেন কিনা জানি না, তা নিয়েও বিতর্ক চলছে। যাই হোক, ওরা যে তৃণমূল তৈরি করেছেন, হুম, তাদের পক্ষ থেকে যে কোনো নির্বাচনে যা দাঁড়ান, এরা কিন্তু পরাজিত হবেন, সেই বার্তা কিন্তু আজকের এই 21শে জুলাইয়ের যে 3টি সমাবেশ হয়েছে কলকাতা শহরে, মানে ঢিল ছড়া দূরত্বে একটার থেকে আরেকটা হয়েছে, হুম, সেই 3টি সমাবেশ থেকে এই বার্তাটা পরিষ্কার হয়েছে, যে বাংলার সাধারণ মানুষ এবং তৃণমূলের যে কর্মী সমর্থকরা এখনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, তারা এই ঋত তৃণমূলকে একেবারেই বিশ্বাসযোগ্য বিকল্প মনে করছেন না। বরং ওই যে হুম, বললাম, যে বিজেপির বি টিম হিসেবে তাদের হুম, মানে স্বীকৃতি ইতিমধ্যেই জনমানসে প্রতিষ্ঠা পেয়ে গেছে, এবং এর ফলেই এদের প্রত্যেকের রাজনৈতিক ভবিষ্যৎ ভীষণ ভীষণ অনিশ্চিত। এটা একটা হারাকিরি হয়েছে, সেটা আগামী দিনে ওরা একেবারে টের পাবেন। অংশুমানদা, আজকের এই সাফল্যের পর মমতা ব্যানার্জি কি করবেন? তিনি এখন সাফল্যের স্বাদ পেয়েছেন, তাহলে কি বিজেপির বিরুদ্ধে দ্রুত এবং জোরালো পাল্টা আঘাত হানতে চলেছেন? দেখো, সেটার সম্ভাবনা নেই। যেটাকে তোমরা সাফল্য বলছো মমতা হুম, বন্দ্যোপাধ্যায়, সেই হুম, সাফল্যটা হচ্ছে ঋত তৃণমূল এই যে ফ্র্যাকশন তৈরি হয়েছিল তার হুম, নিরিখে সাফল্য। কিন্তু যদি হুম, গত বছরের 21শে জুলাইয়ের পাশেই এবছরের 21শে জুলাইকে রাখো, হুম, তাহলে কি আর একে সফল বলা যায়? হুম, কোথায় ধর্মতলার মোড়ের ওই মানে হুম, কুলপ্লাবী হুম, জনস্রোত, আর কোথায় হাওড়া, শিয়ালদা, গোটা কলকাতা শহর অবরুদ্ধ হয়ে যাওয়া। আমরা হুম, যারা জেলা শহরে থাকতাম, আমরা 21শে জুলাই কলকাতায় কোনো কাজে রাখতাম না গত 15 বছর, যে হাঁটাচলা করা যাবে না। হুম, কোথায় সেই চিত্র? হুম, কলকাতা হুম, শহর তো স্বাভাবিক। আরেকটা যেমন মোটামুটি সফল ছোটখাটো জনসভা হয়, তেমন একটা জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন। কিন্তু হুম, এর মানে এটা মনে করার কোনো কারণ নেই যে ইতিমধ্যেই উনি বিজেপির প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে আজকের এই সমাবেশের ফলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলেন। হুম, তার যেটুকু হুম, প্রতিষ্ঠা হলো তা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস মানেই মমতা বন্দ্যোপাধ্যায়।
হুম। এই দুটি নাম সমার্থক, এটুকু বুঝতে পেরেছি। নিশ্চিতভাবে তিনি আজকে অর্জন করতে পেরেছেন। কিন্তু হুম, এমনটা মনে করার কোনো কারণ নেই যে সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে বিজেপির বিরুদ্ধে উনি কোমর বেঁধে আন্দোলনে নেমে পড়বেন এবং হুম, আজকের এই তথাকথিত কোট আনকোট সফল সমাবেশ হুম, তাকে সেই আন্দোলনে নেমে পড়ার জন্য প্রয়োজনীয় মানসিক সাহস যোগাবে, হুম, সাংগঠনিক শক্তি দেবে, তেমনটা হুম, কিন্তু মনে নয়। করার সত্যিই কোনো কারণ নেই। কারণ গতবারের নিরিখেই যদি আমরা হুম, এবারের 21শে জুলাইকে মাপতে যাই, হুম, তাহলে দেখবো যে এমনকি এই দুপক্ষের কর্মী সমাবেশকে, হুম, কর্মী উপস্থিতিকে মিলিয়েও যদি আমরা মাপতে যাই, তাহলেও হুম, সেটা নগণ্য, একটা বিন্দুর মতো গতবারের ওই মানে কুরোপ্লাবী জনস্রোতের হুম, পাশে। তো সেই দিক থেকে হুম। দেখতে গেলে এটা তো আমি বলবো মানে সাফল্য নয়, এইটুকু মাত্র অর্জন যে তৃণমূল কংগ্রেস মানেই পশ্চিমবঙ্গে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, এটা প্রমাণ হয়েছে। অংশুমান দা, যদিও আপনি বললেন যে আজকের এই ঘটনাটি আহ, আহ, মমতা ব্যানার্জি এবং পশ্চিম বাংলাকে সমর্থক করলেও বিজেপির সাথে যে তার লড়াই, তার মাঝখান তার সেটার মাপকাঠি আজকের এই 21শে জুলাই নয়। তার সত্ত্বেও আমি আপনাকে একবার জিজ্ঞেস করতে চাই, আজকে 21শে জুলাই যেভাবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং স্রোত তো বলবো না, বাট জনগণের সমাগম আমরা দেখতে পেলাম, সেই দেখে কি বিজেপি অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিকে তাড়াতাড়ি আবার জেলে পাঠানোর সাহস দেখাবে? যেমনটা নিয়ে এতদিন হুমকি দেওয়া হচ্ছিল, তাদের জেলে পাঠালে কি বিজেপি ঝুঁকি নেবে যে তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া না হয়ে যায়? মানে যাতে সেটা বন্ধ করার জন্য বিজেপি কি পদক্ষেপ আহ মানে নেবে বলে আপনার মনে হয়? আমার নিজের ধারণা যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে কারাগারে নিক্ষেপ করার হতো, হুম, তাহলে অনেক আগেই বিজেপি সেটা করতে পারত। বিজেপি কিন্তু সেটা করেনি। হুম, তো সেই জায়গা থেকে আমার মানে বাম দলগুলো বারবার এই অভিযোগ তুলেছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির এই ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হুম, হুম, সেই কথাটাকে পুরো উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে আহ, দেখো ইতিমধ্যেই আহ, একাধিক তৃণমূল নেতার আহ, মানে হাজতবাস হয়ে গেছে। হুম, বহু বহু গরিব মানুষের বাড়ি ঘরদোর ভাঙা পড়ে গেছে। হুম, বিজেপি নেতাদের মানে মানে হাতে কোথাও কোথাও তৃণমূলের নেতা কর্মীরা কেউ কেউ লাঞ্ছিত হয়েছেন নিচু তলার। কিন্তু সত্যি কথা বলতে কি ওই একদিনের ডিম ছোড়ার ঘটনা ছাড়া সেই অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি লাঞ্ছনা করা হয়েছে? কিছুই না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি লাঞ্ছনা করা হয়েছে? কিছুই না। হুম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি মানে একেবারে নাকি পুরসভা নোটিশ দিল একটা বেনিয়মের উপরে দাঁড়িয়ে আছে, হুম, সেই 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 মানে বাড়িরও তো আমরা দেখলাম যে কিছুই ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। হুম, তো এই সমস্ত ঘটনাগুলো তো 3 মাস প্রায় হতে চললো, আড়াই হুম, মাসের মতো হয়ে হুম, গেছে এই সরকারের অস্তিত্ব। হুম, এ থেকে তো বোঝাই যাচ্ছে যে এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের ক্ষেত্রে বা সামগ্রিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যতখানি গর্জাচ্ছে ততখানি বর্ষাচ্ছে না। সেটাও খুব সিলেক্টিভ। হুম, ভালো তৃণমূল হয়ে গেলেই ছাড়া পাওয়া যাচ্ছে, হুম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের মানে র্যাডারের বাইরেই অবস্থান করছেন এখনো। ধরা হুম, পড়ছেন কারা? ওই নিচুতলার কর্মী সমর্থক হুম, নেতারা, তারা ধরা পড়ছেন, তাদের জেলবাস এখনো পর্যন্ত হয়েছে অনেকেরই। তো হুম, যে জন্য আমার মনে হয় না যে এই সরকার এমন কিছু করবে যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অদূর ভবিষ্যতে আমরা জেলের ওপারে দেখতে পাবো। আমার মনে হচ্ছে না সেই সম্ভাবনা আছে বলে। আরেকটি কারণে ওরা করবেন না বলে আমার ধারণা, বিজেপির হুম, নেতৃত্ব যথেষ্ট পাকা মাথার। মানে এই হুম, সেটিং এর বাইরে গিয়ে আমি বলছি যে হুম, রাজনৈতিক হুম, বাস্তবতা হচ্ছে এটা, যে আজকের এই যে মিটিং হয়েছে, এই মিটিং থেকে তো বোঝা গেছে যে অন্তত সাধারণ মানুষ কাদের সঙ্গে রয়েছে। মানে আমি বলছি তৃণমূলের কর্মী হুম, সমর্থকরা, সাধারণ কর্মী হুম, সমর্থকরা কাদের সঙ্গে রয়েছে? হুম, রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। তো সেক্ষেত্রে ওরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজতে পুরলে হুম, মমতা বন্দ্যোপাধ্যায় যে সিম্প্যাথি পেয়ে যাবেন হুম, তাদের আরো অনেক কর্মী সমর্থকের কাছে, হুম, সেটা সম্পর্কে কিন্তু বিজেপি যথেষ্ট ওয়াকিবহাল এবং সচেতন। কাজেই আমার মনে হয় না মানে এই জনসমাবেশকে ভয় পাওয়ার মতো কিছু নয় বিজেপির, প্রথম। হুম, দ্বিতীয় হচ্ছে যে যদি এরপর জেলে পুরতে হয় মমতা হুম, বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, হুম, উল্টে এটা বুমেরাং হতে পারে যে কর্মী সমর্থকদের একটা বড় অংশ কিন্তু যারা এখনো হেজিটেট করছিলেন যে মমতার হুম, সঙ্গে থাকবো কি থাকবো না, যাবো কি হুম, যাবো না, হুম, তারা কিন্তু মমতার মানে পক্ষে খুব দ্রুত চলে আসতে পারেন। হুম, সাধারণ মানুষের একটা অংশ যারা ফ্লোটিং, যাদের সেই অর্থে কোনো
মানে মানে মতামত খুব হুম মানে নির্দিষ্ট করে তৈরি হয়ে সেখানে স্টিক করে তারা থাকেন হুম এমনটা নয়, হুম তারাও কিন্তু মমতার প্রতি সিম্প্যাথেটিক হয়ে যেতে পারেন। তো হুম সেই কাঁচা কাজটা বিজেপি করবে না। দ্বিতীয় একটা কারণ, হুম সেটা হচ্ছে এই বিভাজনগুলো যত বেশি হবে, যত হুম বেঁচে থাকবে, হুম তত তো রাজনৈতিকভাবে বিজেপির লাভ, যে হুম বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারছে না। হুম কাজেই মানে হুম এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে হুম বিজেপির না আছে দুশ্চিন্তার কোনো কারণ, হুম না আছে উদ্বেগের কোনো কারণ, হুম না আছে অতি সক্রিয় হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে জেলে পুড়িয়ে দেওয়ার কোনো কারণ। হুম আমার ধারণা পরিস্থিতি এখন যা আছে এমনটাই বেশ কিছুদিন থাকবে। উল্টে যেটা আমি প্রথমে বললাম, যে হুম ঋতব্রত তৃণমূলের ভাঙন প্রায় অবশ্যম্ভাবী, হুম এবং তারা কিন্তু ক্রমশ মানে শক্তি হারাবেন, এবং বিরোধী নেত্রী হিসেবে তৃণমূল কংগ্রেসের একমাত্র নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। পারবেন। এবং সেটা হুম বিজেপির পক্ষে সম্পূর্ণভাবে লাভের। আমি আবার হুম বলছি, কারণ কিছু হুম লোক হলো ঋতব্রত তৃণমূলে থাকবে, হুম বামেদের একটা ভোট থাকবে, হুম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট থাকবে। হুম বিরোধী হুম ভোটটা যত এভাবে বিভাজিত হবে, তত শাসক দল হিসেবে সর্বত্র সুবিধা পাবে বিজেপি। কাজে ওরাও হুম চাইবে যে এই হুম পরিস্থিতি থাকুক। হুম অংশুমান দা, এখান থেকে আমি এই প্রশ্নটা করতে চাই যেটা আপনি বললেন, যে না কোনো কারণ নেই বিজেপিকে সক্রিয়ভাবে হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার। সেখান থেকে আমি জিজ্ঞেস করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলাগুলিতে আছে, তার কি কড়া অবস্থান নেবে না? ওখানে কি ওনারা একটু ছুট দেবেন, বা তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার কথা হচ্ছিল সেইটা ওরা করবে না? এই ধরনের পদক্ষেপ কি এবার কিছুটা কমবে? আমার ধারণা এগুলো মানে অলরেডি কমে গেছে। হুম মামলা হয়েছে একাধিক। হুম সেই মামলার কি কোনো মানে ফল আমরা দেখতে পেয়েছি? না। রাজনৈতিক হুম নেতাদের বিরুদ্ধে, প্রায় প্রত্যেক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হতে থাকে, হুম বছরভর মামলা হয় তাদের বিরুদ্ধে। হুম তো হুম সেটা কোনো খুব বড় বিষয় নয়। যেটা হুম যেটা সত্যি মানুষ আহ, একটুখানি হলেও নড়ে চড়ে বসেছিল, সেটা হচ্ছে শান্তিনিকেতনের ওই প্রাসাদটির গায়ে হুম আঁচড় হুম পড়বে কি পড়বে না। হুম তো সে তো বহুদিন হয়ে গেল। হুম এত এত গরিব মানুষের বাড়িঘর তো ভেঙে দেওয়া হয়েছে, হুম এত এত হকার উচ্ছেদ হয়ে গেল, কই শান্তিনিকেতনে তো আঁচড়টুকুও পড়েনি এখনো পর্যন্ত। কাজেই আমার ধারণা, আমি আবারও যেটা বলছি, আমার ধারণা যে এই সমস্ত কিছুই হবে না। ওগুলো এই হুম বিজেপির অবস্থানটা তো খুব পরিষ্কার। হুম তারা হুম লোকসভায় যেন তেন প্রকারণে ওই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিলগুলো পাশ পাশ করাতে চাইছে। করাতে চাইছে। তার বাইরে তাদের আর খুব একটা যে আগ্রহ আছে এই সমস্ত হুম কিছুতে, তা আমার মনে হয় না। এবং যতই শ্রমিক ভট্টাচার্য বলুন, বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে, এবং হুম চমৎকার ভাবে বিজেপির তৃণমূলীকরণ সম্পন্ন হবে। কাজেই মানে এদিক থেকে মনে করার কোনো কারণ নেই যে বিজেপি তৃণমূলের প্রতি খড়গহস্ত হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতি খড়গহস্ত হয়ে খুব দ্রুত হুম কিছু ব্যবস্থা নেবে, হুম এবং অভিষেকের বিরুদ্ধে এই হুম মামলাগুলোতে অতি সক্রিয় হয়ে উঠবে পুলিশ, এবং অভিষেক হুম বন্দ্যোপাধ্যায়কে আমরা জেলের ভেতরে দেখতে পাবো। হুম না, 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 আমার মনে হচ্ছে না সেরকম কোনো সম্ভাবনা সেরকম আদৌ কোনো আদৌ সম্ভাবনা আদৌ তৈরি আছে? হয়েছে না, নেই। অংশুমানদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে জেলাগুলিতে কি হতে চলেছে? গত 15 দিনে যেসব জেলার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছেড়ে চলে গিয়েছেন, তারা কলকাতা থেকে নিজেদের জেলায় ফিরে গেলে কি কোনো সমর্থন পাবেন? তারা কি আদৌ কর্মীদের নিজেদের হয়ে কাজ করাতে পারবেন? আর জেলায় ও কসবায় কর্মীরা যদি তাদের হয়ে কাজ করতে অস্বীকার করে, তাহলে তারা কি করবেন? তাদের কিছুই করার নেই, এটাই হতে চলেছে। এই যে আশঙ্কার কথা তুমি বললে, হুম সেটাই হতে চলেছে। তার কারণ, আমি আবার বলছি, শিবির বদল কারা করেছেন? মূলত তারাই, যারা ক্ষমতার স্বাদ পেয়ে ক্ষমতার স্বাদ হারাতে রাজি নন, এবং যারা আহ, মানে হয় বড় আকারে রাজ্য স্তরে, আর নইলে স্থানীয় স্তরে নানা ধরনের দুর্নীতি করেছেন, লোকজনকে ভয় দেখিয়েছেন, মারধর করেছেন, এলাকার ওই কোট আনকোট বস, এই শব্দটা খুব চালু করেছিলেন, সেই বস হুম হয়ে উঠেছেন। তো এই সমস্ত মানুষজন নিজেদের বাঁচাতেই আহ, শিবির বদল দ্রুত করেছিলেন। তারা কর্মীদের কথা অত ভাবেননি, তারা নিজেদের কথা কেবল ভেবেছিলেন। আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ থেকে এই বার্তাটা ওরাও পেয়েছেন, যে নিচুতলার কর্মীদের কোনো সমর্থনই প্রায় ওরা পাবেন না।
সেক্ষেত্রে আমি যেটা প্রথমে বলেছিলাম যে রাজ্যগতভাবে যেটা হতে পারে, জেলাগতভাবেও সেটাই হতে পারে, যে যারা সত্যি সত্যি এরকম নানা দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত নেতারা কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফিরে আসার চেষ্টা করবেন না। তার কারণ ঋতব্রত হচ্ছে তাদের ঢাল। ঋতব্রতর কাছে গেলেই, এই যে অনুব্রত মণ্ডল ঋতব্রতর কাছে গেছেন এবং উনি এই আশ্বাস নিশ্চয়ই পেয়েছেন, মদন মিত্র এই আশ্বাস নিশ্চয়ই পেয়েছেন যে আগামী দিনে ইডি সিবিআই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। তো সেই একই ঢাল ঋতব্রত জেলা স্তরের এবং নিচু তলার তৃণমূল কর্মীদের যে অংশটা একেবারে সম্পূর্ণ পচনগ্রস্ত, তাদের কাছেও তো ঋতব্রত একটি ঢাল। তো তারা ফিরে আসবে না, কিন্তু এর বাইরে কিছু তৃণমূলের, সব দলেই কিছু সৎ মানুষ থাকে, সৎ কর্মী থাকে, ডেডিকেটেড কর্মী থাকে। তারা যে দোলাচলের মধ্যে হয়তো অনেকে ছিলেন বা একটু মানে সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে কি করবেন, তারা হয়তো এর পরে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে আসবে। এই দিকটা তো আমরা বুঝতে পারলাম অংশুমান দা। অন্যদিকে তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ আগামী কাল থেকে কি করবেন? বিজেপি কি তাদের দলে নেওয়ার সিদ্ধান্ত নেবে? এখনই হয়তো নেবে না, কেননা ওরা তো একটা এনসিপি করেইছে এবং এনসিপির মাধ্যমেই এনডিএর অংশ হয়ে গেছে। কিন্তু আগামী দিনে ওরা বিজেপিতে জয়েন করবেন সেই সম্ভাবনা সম্পূর্ণ আছে। ইতিমধ্যেই তো রচনা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে আমরা বিজেপির সঙ্গে আছি। শুভেন্দু অধিকারী একজন অসামান্য মুখ্যমন্ত্রী। কাজেই সমস্ত লক্ষণ পরিষ্কার যে এই মুহূর্তে যদি নাও বা হয়, আগামী দিনে ওরা বিজেপিতে, যে কারণেই তো আমি বললাম যে সোমেন ভট্টাচার্য যতই বলুন বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়েছে এবং চমৎকার ভাবে সেটা সম্পূর্ণ হবে। অংশুমান দা, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সমীকরণ কোন দিকে যাবে বলে আপনি মনে করেন? না, এই জোটটা কিন্তু হতে পারে, এটা আগেও বলেছি। তার কারণ শুভঙ্কর বাবু যিনি কংগ্রেসের দায়িত্বে আছেন, তিনি মমতার খুবই কাছের মানুষ, দীর্ঘদিন ছিলেন, এখনো আছেন, সম্পর্ক ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখেছি যে একেবারে জাতীয় স্তরে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং হয়েছে। ওদের একটা সখ্য আছে দীর্ঘদিনই। বৈরিতা ভোটের সময় হয়তো একটু তৈরি হতো। আমার মনে হচ্ছে যে এই সম্ভাবনা প্রবল, এবং মানে এমনটা হতেই পারে যে ইন্ডি জোটে ওরা সকলেই থাকলেন বামেদের সঙ্গে যেমনটা আছে, কিন্তু রাজ্যগতভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা জোট হলো এবং অন্যদিকে মানে বামেরা থাকলো, আইএসএফ থাকলো, আর এদিকে আমাদের একেবারে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে সব জায়গায় পঞ্চায়েতেই প্রার্থী পান কিনা, এই দুটো তৃণমূল থাকলো। এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা জোট হওয়ার, একেবারে আমি উড়িয়ে দিচ্ছি না। আচ্ছা, অংশুমান দা, আসছি সাক্ষাৎকারের শেষ প্রশ্নে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চ থেকে বলেছেন যে শাসক দল বলেছিল তৃণমূলকে পুড়িয়ে ছাই করে দেবে এবং সেই ছাই থেকে, স্ফুলিঙ্গ থেকে আবার নতুন করে তৃণমূল জন্ম নেবে। আমার প্রশ্ন, মমতা তৃণমূলের জন্য ছাই থেকে কি ধরনের নতুন করে নেতৃত্বে উঠে আসতে পারে, এবং 2029-এর লোকসভা নির্বাচন কি হঠাৎ বিজেপির জন্য একটু বেশি কঠিন হয়ে গেল? একেবারেই না। আমি আগেই বললাম যে এই সমাবেশটা আসলে তৃণমূলের ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের মানে জয় কাদের পক্ষে গেল শেষমেশ, সেইটুকুকে কেবল চিহ্নিত করেছে। একটা কথা ঠিক যে তৃণমূলের পক্ষে এবারেও 40% মতো ভোট ছিল, সেটা তো অস্বীকার করা যাবে না। তো সেই ভোটটা রাতারাতি উবে যাবে এটাও আমি বলবো না, কিন্তু এর মধ্যে যেটা ফ্লোটিং থাকে, যে অংশটা থাকে, সেই ভোটটা মমতাকে ছেড়ে যাবে এবং অনেকে সরকারকে, যে দল থাকে সরকারে, সেই সরকারকে সমর্থন করে, তারা সেই দলকেও সমর্থন করে, সেই কারণে সরকার মানে পন্থী তারা সবসময়, সেই রকমের কিছু মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন। কিন্তু তবু একটা ভোট ওর থাকবে, একদম মানে হঠাৎ করে শূন্য হয়ে যেতে পারে না। এইটা আরো এই যে চিত্র থেকে পরিষ্কার যে আমরা যদি 2016 সালের বিধানসভা নির্বাচন দেখি, সেবারেও কিন্তু বাম এবং কংগ্রেসের জোট একটা ভোট কিন্তু পেয়েছিল, ধরে রেখেছিল। বিজেপির ভোটই ছিল সেবার অত্যন্ত নগণ্য। তো যার ফলেই মানে এই কথাটা নিশ্চিতভাবে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এমনটা না। কিন্তু বিজেপির জন্য কোনো বড় বিপদও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস হয়ে উঠতে পারবে না। তার কারণ সামগ্রিকভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে
পশ্চিমবঙ্গের মানুষ বর্জন করেছেন। এইটা মাথায় রাখলে ভালো। এবং ওই যে বললাম যে হুম। কিছুটা ভোট এবারও উনি পেয়েছিলেন যেটা হুম। ভোটিং ভোট, এবং সেই সমস্ত ভোটার যারা সরকারের যে দল থাকে তাদেরই ভোট দেয়, সেই ভোটটাও সরে গেছে। নিশ্চয়ই শূন্য হয়ে যাবে না, নিশ্চয়ই 4%, 5%-এর তৃণমূলের ভোট হুহু করে নেমে চলে আসবে না এক্ষুনি, কিন্তু হুম। এমন শতাংশের ভোটও পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যাতে হুম। করে তারা বিজেপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে পারেন বা 2029-এর নির্বাচনকে বিজেপির জন্য কঠিন করে তুলতে পারেন। হুম। 2029-এর নির্বাচন বিজেপির জন্য কঠিন হয়ে যেতে পারে, বরং দিল্লিতে যে ঘটনা ঘটে চলেছে গতকাল থেকে, হুম। সেই ঘটনার শেষ অভিঘাত কোথায় গিয়ে পৌঁছয় হুম। তার উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ 2029-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সিটগুলোতে কোনোই হুম। প্রভাব ফেলবে না। প্রভাব ফেলতে পারে বৃহত্তর অর্থে, কিন্তু আমি আবার বললাম হুম। দিল্লি কেন্দ্রিক এই ককরোচ দলের উত্থান এবং আরশোলাদের ভূমিকা হুম। এবং তার উপরে যে নির্মম অত্যাচার কেন্দ্র সরকার হুম। গতকাল নামিয়ে এনেছে, সেই বিষয়টি নিয়ে আগামী দিনে কোথায় গিয়ে জল গড়ায় সেটা দেখার। সেইটা থেকে একটা মানে বিপদ কেন্দ্রে বিজেপি ডেফিনেটলি ফেস করবে, কিন্তু রাজ্য স্তরের কোনো ইস্যুর জন্য রাজ্যে এই মুহূর্তে বিজেপি 2029-এর নির্বাচনে বিরাট কোনো মানে চ্যালেঞ্জের সামনে পড়বে বলে আমার মনে হচ্ছে না। করবে না। ট্রু নিউজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অংশুমান দা। অনেক থ্যাংক ইউ ধন্যবাদ সো মাচ। আপনাদের, অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।